আচ্ছা, এরপরে এখন এই প্রান্তে আমাদের কিউ এখানে ঝোলানো হয়েছে। এখানে হচ্ছে ডাব্লিউ, এটার যে ওজন সি, তাহলে সেম রিজনে এখানে অবশ্যই কিউ এবং ডাব্লিউ এর মাঝামাঝি অবস্থানে এই খুঁটিটাকে থাকতে হবে। আচ্ছা, এখন এখানে সবকিছুই এখানে ঠিক আছে, বাট এই যে আগে ডি বিন্দুতে যখন এখানে খুঁটিটা ছিল তখন এ থেকে তার ডিস্টেন্স ছিল এ, মানে স্মল এ আর কি। এখন এখানে ডিস্টেন্সটা হয়ে গেছে বি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বিন্দুটাকে চাইলে চেঞ্জ করতে পারি। এটা আমরা নাম দিলাম এখন কি। ওকে, তো এখন আমরা কি লিখতে পারবো? কিউ, আচ্ছা এটার আমরা নাম দিই আর ড্যাশ। কিউ এবং ডাব্লিউ এর যে এই লব্ধি আর কি, তাহলে কিউ ইন্টু হবে বি, ডাব্লিউ ইন্টু হবে সি থেকে ই। এটা কি হবে? এটা তো এল বাই টু মাইনাস বি হবে এখন, এটা না? এটা বুঝছো আশা করি। ওকে, তাহলে এখন আমাদের এখানে কি দরকার? দরকার হচ্ছে এল। হুম, ওকে। এল পাওয়ার জন্য আমাদের এখান থেকে ডাব্লিউ কে সরাইতে হবে। আচ্ছা, তো এখানে ডাব্লিউ কে সরানোর জন্য তুমি দুইটাকে ভাগ করে আহ, এখানে দেয়া যায়, অথবা দুই সমীকরণ থেকে ডাব্লিউ এর মান বের করে দুইটাকে সমান ধরে নিয়েও এটা করা যায়। ওকে, তো আমরা যদি এখানে ওয়ান ডিভাইড বাই যদি টু এখানে দিয়ে দেই, তাহলে এটা হবে পি এ কিউ বি। ভাগ করে দিলে ডাব্লিউ ডাব্লিউ বা বি এক বাই দুই। তো তাহলে এটা হবে এল বাই টু এ হবে উপরে, তাহলে এ হবে উপরে, বি হবে নিচে। আচ্ছা। এখন এইখানে পি এ, এইখানে আছে কিউ বি। আমরা যদি লসাগু করি তাহলে এটা হবে এল মাইনাস টু এ, এটা হবে এল মাইনাস টু বি। তারপরে এখান থেকে যে আমাদের এই লসাগুর হর মানে টু টু এখান থেকে চলে যাবে। এটা বুঝছো? হুম, বুঝছি। আচ্ছা, এখন এখানে গুণ করো। আমরা যদি এখন এখানে আর গুণ যদি করি, তাহলে এখানে আর গুণ করলে এটা হবে পি এ এল মাইনাস টু পি এ বি, তারপর কিউ বি এল মাইনাস টু কিউ এ বি। ওকে, এখন এল গুলাকে আমরা যদি এখন এখন এখানে একদিকে নিয়ে আসি, তাহলে এটা হবে পি এ এল মাইনাস কিউ বি এল টু পি এ বি মাইনাস টু কিউ এ বি। এল যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে, আচ্ছা এল কমন নিলে পি এ মাইনাস কিউ বি। আর আর এখন এখান থেকে টু এ বি কিন্তু কমন নেওয়া যায়, তাহলে থাকবে পি মাইনাস কিউ। তাহলে এখান থেকে এল সমান কি আসতেছে? টু এ বি পি মাইনাস কিউ ডিভাইড বাই পি এ মাইনাস কিউ বি। এটা একটা অ্যান্সার। এবং আমাদের ডাব্লিউ এর মান বের করতে হবে।
আচ্ছা, ধরো হয়ে গেল। এখন আমরা যদি এখান থেকে ডাব্লিউ এর মান বের করি, তুমি 1 এবং 2 নাম্বার যে কোনো একটা সমীকরণ এখানে ব্যবহার করতে পারো। তাহলে পি এ ডাব্লিউ, আচ্ছা দেখো, এখন এই যে এখানে তুমি যদি এল সমান আমরা যদি বসাই দিই, এই যে এখানে এল বাই যে 2 আছে, এই 2 আর এই যে এল এর যে সমীকরণের 2, এই 2 বাদ যাবে। তাহলে এখানে আর কোনো 2 থাকবে না, তাহলে থাকবে এ বি ইন্টু পি মাইনাস কিউ, নিচে হচ্ছে পি এ মাইনাস কিউ বি, এইখানে হচ্ছে মাইনাস এ। এটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখানে কি জায়গা হবে? পি এ এইখানে হচ্ছে ডাব্লিউ, আর আমরা যদি এখন এখানে লসাগু নেই পি এ মাইনাস কিউ বি, তাহলে এটা হবে এ বি পি মাইনাস এ বি কিউ। আচ্ছা, আমরা এখানে গুণ করে দিলাম, তারপরে মাইনাস এর সাথে গুণ, এটা হবে এ স্কোয়ার পি প্লাস এ বি কিউ। এটা এটা বুঝছো আশা করি। তারপর এখানে আমাদের এ বি কিউ বাদ, এ বিপি, আর এখানে থাকে এ স্কোয়ার পি, তাহলে এখান থেকে এপি কিন্তু কমন নেওয়া যায়। নিলে এখানে কি থাকবে, এপি কমন নিলে থাকবে বি মাইনাস কিউ, নিচে থাকবে পি এ মাইনাস কিউ বি। আচ্ছা, তাহলে এখন এখন এখানে খেয়াল করো, এই যে এই পি এ বাদ, তাহলে ডাব্লিউ সমান কি হবে? এই যে নিচের যে পি এ মাইনাস কিউ বি, এটা গিয়ে বাম দিকে গুণ হবে পি এ মাইনাস কিউ বি, আর বি মাইনাস কিউ এসে ভাগ হবে। তো এখানে এ বি কিউ যদি বাদ যায়, এপি কমন নিলে, আচ্ছা সরি এখানে তো, আচ্ছা দাদা, এইখান থেকে এ বি কিউ বাদ, তাহলে থাকে এ বিপি মাইনাস এ স্কোয়ার পি, এখান থেকে আমরা এপি কমন নিচ্ছি, তাহলে থাকবে এখানে বি। আচ্ছা, এখানে কিউ থাকবে না, তো এখানে থাকবে এ। এই যে ব্লক থেকে আমরা যদি এপি কমন নিই, তাহলে এখানে থাকে এ, তাহলে বি মাইনাস এ আসবে নিচে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন এখানে আমাদের বলছে দুইটা বিপরীতমুখী সমান্তরাল বলের লব্ধি 12 ডাইন। আচ্ছা, ডাইনের সাথে আমাদের নিউটনের এই সম্পর্ক আছে, এটা এটা ফিজিক্সে কাজে লাগবে। ওকে, তো দুইটি বিপরীতমুখী সমান্তরাল বলের লব্ধি হচ্ছে 12 ডাইন, তাদের একটি হচ্ছে 3 সেন্টিমিটার এবং অপরটি হতে 4 সেন্টিমিটার দূরে ক্রিয়া করে। আচ্ছা, বলে খুবই সহজ। এখন এখানে বলছে যে বল দুইটা বিপরীতমুখী সমান্তরাল, তাহলে তাহলে একটা বল আমরা এখানে ধরে নিলাম যে পি,
আর একটা হচ্ছে এর উল্টো, এটা হচ্ছে কিউ। লব্ধি হচ্ছে 12 ডাইন, তাদের একটি হতে 3 সেন্টিমিটার এবং অপরটি হতে 4 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে লব্ধি ধরলাম যে এইদিকে কাজ করে, এই ডিস্টেন্সটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর এই ডিস্টেন্সটা হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, তো আমরা এখানে চিত্রটা যেভাবে আঁকছি, তাহলে এখানে পি ইজ গ্রেটার দেন কিউ। আচ্ছা, তাহলে এখানে আর সমান এখানে কি হবে বলো তো? এটা হবে পি মাইনাস কিউ। না, এটা হবে পি মাইনাস কিউ, এবং এটার মান বলে দিছে 12 ডাইন। ওকে, তো আমরা এখানে কি করতে পারবো? পি ইন্টু 3 সেন্টিমিটার, কিউ ইন্টু 4 সেন্টিমিটার। তাহলে পি ডিভাইড বাই কিউ 4/3। এখন আমাদের পি মাইনাস কিউ এর মান জানা, তো আমরা সেই জন্য এখানে কি করব, বিয়োজন করলেই তো পি মাইনাস কিউ চলে আসে। তাহলে পি মাইনাস কিউ এর মান হচ্ছে 12, এইখানে কিউ, এইখানে 1/3। তাহলে কিউ এর মান হচ্ছে 36 ডাইন। তাহলে পি এর মান এখানে কত হইতে হবে? 48 ডাইন। এটা বুঝছো? হুম, বুঝছি। আচ্ছা, এখন এখানে বলছে যে দুইটি বিপরীতমুখী সমান্তরাল বল 14 সেন্টিমিটার দূরত্বে এমন ভাবে ক্রিয়া করছে। তাহলে এখানে হচ্ছে দুইটা বিপরীতমুখী সমান্তরাল বল আছে, তো আমরা একটাকে ধরে নিলাম যে একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে কিউ। তো এরা এ পয়েন্ট এবং বি পয়েন্টে এখানে ক্রিয়াশীল, তাহলে এদের যে মধ্যবর্তী ডিস্টেন্স, এটা প্রশ্ন অনুযায়ী 14 সেন্টিমিটার। তারা 28 গ্রাম ওজনের একটি বলের সমতুল্য, এবং তাদের বৃহত্তর বলটি প্রদত্ত বলটি হতে 6 সেন্টিমিটার দূরে অবস্থিত। তারা 28 গ্রাম ওজনের একটি বলের সমতুল্য। আচ্ছা, এই যে এই কথাটার মানে কি, এখানে দুইটা বিপরীতমুখী সমান্তরাল বল এখানে ক্রিয়া করতেছে, এবং তারা 28 গ্রাম ওজনের একটা বলের সমতুল্য। এই জিনিসটা তারা কি বোঝায় মূলত? এই দুইটা বল 28 গ্রামের সমতুল্য বলতে বোঝায় যে এই দুইটা বলের লব্ধি হচ্ছে 28। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এবং এই যে এখানে 28, এটা হচ্ছে বৃহত্তর বলটা থেকে 6 সেন্টিমিটার দূরত্বে। তো আমরা নর্মালি আমরা ধরে নেব যে পি বড়। তাহলে পি যদি বড় হয়, তাহলে পি এর এইখানে দিকেই লব্ধি কাজ করবে, এবং এই লব্ধিটা হচ্ছে 28 গ্রাম ওয়েট। ওকে, এটা হচ্ছে 28 গ্রাম ওয়েট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সি পয়েন্ট, এবং এখানে প্রশ্ন অনুযায়ী বলছে যে এটা 6 সেন্টিমিটার দূরত্বে এটা ক্রিয়াশীল। তাহলে এটা হচ্ছে 6 সেন্টিমিটার। আচ্ছা, এবং এদের টোটাল ডিস্টেন্স হচ্ছে 14। আচ্ছা সরি, এই যে এ বি এর যে ডিস্টেন্স, এটা হচ্ছে 14। আর এখন তাহলে আমরা এখানে কি লিখবো? আর সমান হচ্ছে পি মাইনাস কিউ, এটার মান কত? 28। তাহলে এখন সূত্র অনুযায়ী কি হবে? পি ইন্টু 6, কিউ ইন্টু 6 প্লাস 14, এটা হবে না?
তাহলে এটা হচ্ছে 6p, এটা হচ্ছে 20 কিউ। ওকে, এখন পি ডিভাইড বাই কিউ, 20/6, 2 দ্বারা ভাগ করলে 10/3। এখন আমাদের পি কিউ এর মান জানো, তো এটা নিয়ে আসার জন্য আমরা এখানে কি করব? বিয়োজন। পি মাইনাস কিউ ডিভাইড বাই কিউ, 10 - 3 ডিভাইড বাই 3। তাহলে এটা হচ্ছে 28, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 3। আচ্ছা, 60 আর 24 মিলে 84 ডিভাইড বাই 7, আর 7 × 12 = 84। তাহলে কিউ হচ্ছে এত গ্রাম ওয়েট। তো কিউ যদি এত হয় তাহলে এই কত থেকে, তাহলে পি এখানে হইতে হবে কত? 40 থেকে 12 বিয়োগ করলে 28, তাহলে এটা হবে হইতে হবে 40। ম্যাথটা বুঝছো এটা? আগেরটার এটা হবো সেম ম্যাথ। এইগুলা ম্যাথে কিন্তু বোর্ডে আসবে। এই যে একটু আগে যেগুলা করাইলাম, এগুলা জীবনে বোর্ডে আসবে না, এগুলো আসলে বুয়েটে আসছে, এগুলো এগুলো বোর্ডে আসবে না। তারপর এই যে এই ম্যাথটা বোর্ডে আসার চান্স কম। এই চ্যাপ্টার থেকে বোর্ডে আসবে এই যে এই ম্যাথ গুলা, এই যে তোমার খুঁটির ম্যাথ গুলা, তারপর এই যেগুলো সহজ সহজ ম্যাথ গুলাই মেইনলি বোর্ডে আসে। আর যেগুলোর পাশে দেখবে যে বোর্ড লেখা আছে, ওইগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন এখন বলছে একটি বৃত্তাকার পাতে একটি বর্গাকার ছিদ্র করা হলো। এখন আমাদের এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্ততে আমাদের একটা বর্গাকার ছিদ্র করা হয়েছে। আচ্ছা, পাতের ব্যাসার্ধ ছিদ্রটির কোণাকুণি দুই প্রান্তের দূরত্বের সমান। আচ্ছা, দেখো এখানে, এখানে আমাদের প্রশ্নটা কিন্তু মানে বাংলা ভাষাটা অনেক জটিল আর কি। এখানে বলছে ছিদ্রটির কোণাকুণি দুই প্রান্ত আছে, এখানে ছিদ্র কোনটা? এখানে বর্গটাই হচ্ছে একটা ছিদ্র। তো বলছে পাতের ব্যাসার্ধ, মানে এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে, ছিদ্র মানে বর্গ, বর্গের দুই প্রান্তের দূরত্বের সমান। তাহলে আমরা এটা এখানে কিভাবে আঁকবো মেইনলি? এখন এখানে খেয়াল করো, আমরা এটা এমন ভাবে আঁকবো। আচ্ছা, এটা এটা যদিও এখানে পারফেক্টলি বসে নাই। হ্যাঁ, এই যে এখন হয়েছে। আচ্ছা দেখো, এটা যদি সেন্টার হয়, যে ও, এখানে ধরলাম যে সেন্টার, এইটা হচ্ছে এ। তো ও এ, এই বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ। এবং প্রশ্ন অনুযায়ী ব্যাসার্ধটা হচ্ছে এই বর্গের কর্ণের সমান, মানে কোনাকুনি। এখানে কোনাকুনি দুই প্রান্ত বলতে কি বোঝায়? বর্গের একটা কর্ণ, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, ব্যাস বলছে 2a, তাহলে সরি, ব্যাস যদি এ হয় তাহলে ও থেকে এ যেহেতু ব্যাসার্ধ, এটা কি হবে? a/2 হবে। দেখাও যে এর কেন্দ্র থেকে ভার কেন্দ্রের দূরত্ব এত। আচ্ছা, এখন দেখো এই যে এই জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এটা আমি বুঝাই।
এইখানে একটা বর্গাকার একটা পাত আছে, বা একটা লোহার বল একটা তুমি এই বিবেচনা করো। এইটা একটা লোহার বল। এখন লোহার বলটাতে, এখন এটার ভারকেন্দ্র কোথায়? এই যে একটা একটা বৃত্তের ভারকেন্দ্র কোথায় থাকে নর্মালি? হুম। কেন্দ্রে। হ্যাঁ, এইখানে এই অবস্থাতে তার তার ভারকেন্দ্র হচ্ছে তার সেন্টারে আছে। এখন এখন আমরা এখানে যেটা করছি, এখন আমরা এখানে যেটা করছি যে এই যে এই জায়গাতে আমরা একটা ছিদ্র এইখানে বানাইছি আমরা। আচ্ছা, এখন এখানে ছিদ্র বানানোর পরে বৃত্তের এই অংশগুলা কিন্তু এখানে ভর্তি আছে। মানে তোমার এখানে লোহা দ্বারা বলো বা অন্য কোনো এই পদার্থ দ্বারা এখানে পূর্ণ আছে। কিন্তু এখানে বর্গাকার এই ছিদ্রের যে একটা অংশ, এই 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 জায়গাতে কিন্তু কোনো লোহা নাই বা কোনো পদার্থ নাই। তো এখন একটা জায়গা এখানে ফাঁকা হয়ে গেছে, কিন্তু তা আগে এখানে সেন্টার ছিল এই পয়েন্টে। তো সেন্টারও ছিল এই পয়েন্টে, এবং ভারকেন্দ্রও ছিল এই পয়েন্টে, মানে আমাদের কেন্দ্রে। তো এখন এই জায়গা থেকে একটা অংশ খুলে নেওয়ার পরে বা একটা অংশ এখান থেকে ছিদ্র করার পরে ভারকেন্দ্র কি আর এখানে সেম জায়গায় থাকবে? না। এখন এখানে ভারকেন্দ্র গুলো তো কোন দিকে সরে আসবে? ভারকেন্দ্র কোন দিকে সরে আসবে বলো? বুঝে নাই এটা? এটা হচ্ছে ভারকেন্দ্র আমাদের যেই দিকে এখানে আহ আমাদের পদার্থগুলো বেশি থাকবে। আমরা যদি নর্মাল ভাষায় যদি চিন্তা করি, ভারকেন্দ্র আমাদের ডান দিকে সরে আসবে, কারণ বাম দিকে তো ছিদ্র, সরি, বাম দিকে সরে আসবে ভারকেন্দ্র। মানে এখানে ভারকেন্দ্র হবে এখন এই পয়েন্টের কোনো একটা জায়গায়। এখানে ধরলাম যে এটা জি, কারণ এইখানে তো ছিদ্র আছে, তো ভর আমাদের যেই দিকে বেশি, তো আমরা এখানে ধরতে গেলে তো ভারকেন্দ্র ওই দিকের কোন একটা জায়গায় কাজ করবে, এটা বুঝছো? বুঝছি। ওকে। তাহলে এখন আমাদের এই বৃত্তের এই অংশগুলো আছে পরিপূর্ণ। আচ্ছা, দাঁড়াও। আর এইখানে আমাদের মাঝখানের ওই অংশটা হচ্ছে ফাঁকা। আচ্ছা, এখন এইটার আমরা এখানে ঘনত্ব ধরে নিলাম যে রো। তাহলে এটার যে আয়তন, এটা কত? আয়তন এটার কত হবে? বৃত্তাকার পাতের ওজন। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, পাত আমাদের নর্মালি এটা কি হয়? এটা কিন্তু গোলক না, এটা একটা আছে আমাদের পাত
শুধুমাত্র। এটা একটা শুধুমাত্র একটা পাত, কিন্তু এটা কোনো গোলক না, মানে এটা প্লেটের মতো আর কি একটা পাত। তো এটা কিন্তু গোলক না। তো সেই ক্ষেত্রে এইটার আয়তন কিন্তু নাই, কারণ এটা হচ্ছে আমাদের একটা একটা 2D স্ট্রাকচার আর কি। মানে এটা প্লেটের শুধুমাত্র হবে ক্ষেত্রফল। আর এর ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, এটা না? আচ্ছা, এখন এটা তুমি ভাবতে পারো যে এটা 4/3 পাই আর কিউব, বাট ওইটা তো না। এটা হচ্ছে যে আমাদের 4/3 পাই আর কিউব, এটা কিসের, এটা হচ্ছে একটা ফুটবল শেপ বা একটা গোলক শেপের। আর এখন পাত, কিন্তু পাত কি গোলাকার, পাত হচ্ছে প্লেটের মতো আর কি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এটা শুধুমাত্র এটা কিন্তু ক্ষেত্রফল পাওয়া যাবে, এটার কিন্তু কোনো আয়তন পাওয়া যাবে না। ওকে, তাহলে এটার যে ভর, এটা কি হবে? আমরা জানি ρ × ভি, বাট এখানে ভি যেহেতু নাই, তাহলে এখানে যেটা আছে ওইটাই আমরা গুণ করবো, মানে ক্ষেত্রফলটা। এটা ক্লিয়ার? এটা বুঝছো? এম সমান কি, ρ × ভি না? হ্যাঁ, তো এখন তো এখানে ভি তো নাই, এটার ভি বলতে এটার কি, এটার ক্ষেত্রফল। এটা বুঝছো? তো এই হ্যাঁ, জন্য বুঝছি। ক্ষেত্রফলটাই গুণ করছি। আচ্ছা, এখন এই এই ছিদ্রের, এইখানে ছিদ্রের যে ভর, এটা কি হবে? এটা হচ্ছে বর্গাকার না? এই বর্গের এখানে ক্ষেত্রফল কত, বাহু ইন্টু বাহু। তাহলে আচ্ছা, এইটার তোমার কর্ণের যে দৈর্ঘ্য, অর্থাৎ এ থেকে ও, এইটার কর্ণের এই দৈর্ঘ্য কত? এটা যদি ও হয়, আচ্ছা ধরো আগে এটা লিখি আগে। এইখানে আমাদের বর্গের যে কর্ণ, এটা এটা কত, বৃত্তের ব্যাসার্ধের সমান a/2। তাহলে আমরা জানি যে বর্গের কর্ণ সমান কি, √2 × বাহু না? হুম। তাহলে বাহু কি হবে, a/2 √2। এবং তাহলে বর্গের যে এখানে ক্ষেত্রফল, এটা কি হবে, বাহু স্কয়ার হবে না? এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন এই যে আমাদের বর্গের যে ভর বা ওজন, এটা কি হবে? এইটা হবে কিন্তু আমাদের এই বর্গটার যে ভর বা ওজন, এখানে পুরোটাই কিন্তু একটা পাত, একই পদার্থের তৈরি। তো এখানে আমাদের এখানে পাতের এই ঘনত্ব যা হবে, এই বর্গাকার অংশের ঘনত্ব কিন্তু তাই। তাহলে এটা কি হবে, ρ × এটার ক্ষেত্রফল, মানে a²/8। এটা ক্লিয়ার? হুম। আচ্ছা, তাহলে অবশিষ্ট অংশের ভর, এটা কত হবে, আমাদের টোটাল ভর হচ্ছে ρ × πa²/4। আর ছিদ্র করা অংশের, অর্থাৎ বর্গের যে ভর, এটা হচ্ছে a²ρ/8। তাহলে এইটা হবে আমাদের এই যে বাকি বৃত্তটুকুর ভর।
তাহলে আমরা এখান থেকে রো এ স্কোয়ার কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে পাই/4, এইখানে থাকবে 1/8। এইটা এটা আশা করি ক্লিয়ার। ওকে, আচ্ছা দাঁড়াও, এইখানে আমাদের এটা এই জিনিসগুলো একটু এখানে মুছে দেই। ধরো, আচ্ছা, একটু দাঁড়াও, এখানে বৃত্তটা মুছে যাইতেছে। ধরো, একটু একটু এখানে। আচ্ছা, এখন আমরা এখানে ধরে নিলাম যে আমাদের নতুন যে ভর কেন্দ্র এটা হচ্ছে জি পয়েন্টে। ওকে, এটা এখন দেখো, এখন আমাদের এখানে একটা সূত্র আছে, বাট এই সূত্র এই চ্যাপ্টার আর অন্য কোথাও লাগবে না। জাস্ট এটা জাস্ট একটু দেখার জন্য দেখো। আর এই টাইপের ম্যাথও এই চ্যাপ্টার থেকে বোর্ডে আসার কোনো চান্স নাই। জাস্ট এগুলো বইয়ে আছে জন্য সলভ করানো। একটু দাঁড়াও, এখানে a²/8। তাহলে এখানে আমাদের a²/8 হচ্ছে ছিদ্রের ক্ষেত্রফল ইন্টু রো ইন্টু a/4। a/2 হচ্ছে এখানে ব্যাসার্ধ, তাহলে a/4 হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক ইন্টু আমাদের এইখানে বাকি অংশের ভর ইন্টু এখানে দুই ভর কেন্দ্রের মধ্যবর্তী ডিস্টেন্স। এই সূত্র হচ্ছে এটা। এখন এটা জাস্ট এখানে জাস্ট দেখে রাখো, এটা আমাদের কোথাও লাগবে না এই চ্যাপ্টারে। আর এটা হচ্ছে আমাদের এখানে ছিদ্রের ক্ষেত্রফল a²/8। তারপর এটা হচ্ছে ঘনত্ব, আর এটা হচ্ছে এইখানে এই যে যতটুকু ছিদ্র ওইটার ডিস্টেন্সের হাফ, মানে এই যে ও এর যে ডিস্টেন্স এটা হচ্ছে তার অর্ধেক। তারপর এখানে আমাদের এটা হচ্ছে অবশিষ্ট অংশের ভর, এই যে আমরা যেটা একটু আগে এখানে বের করলাম। আর ও জি কি, ও জি হচ্ছে আগের ভরকেন্দ্র এবং এখন এখন ভরকেন্দ্রের ডিস্টেন্স। এটা এটা বুঝছো? এখন এই সূত্রের অন্য কনসেপ্ট থাকতে পারে, বাট ওইটা আমারও অ্যাকচুয়ালি এখন জানা নেই, কারণ এই ম্যাথ আমরাও এই ম্যাথ করিনি আর কি। আমরা যখন পড়ছিলাম। ওকে, এখন এখান থেকে তুমি ক্যালকুলেশন করে ও জি এর মান তুমি যদি বের করো, এটা এখান থেকে পাবা a/4 আচ্ছা, হ্যাঁ, এখন আমাদের যে এই ম্যাথটা আমাদের এই করতে হবে। এটা ছিল বুয়েটে 2020-21 সালে। আচ্ছা, এখানে কি এই চিত্রটা কি ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে?
আচ্ছা, আমি এটা আঁকাই ধরো। এইটা, তারপরে এইটা, এই কোনটা 45। ওকে, এখন এখানে খেয়াল করো, এই যে আমাদের প্রশ্ন যেটা বলছে এই কোনটা বলছে 45, এই কোনটাও বলছে 45, আর এটা তো 90 ডিগ্রি বোঝাই যাচ্ছে। এইদিকে যে টান, এটা দেওয়া T1, এইদিকে একটা ভর এখানে ঝুলানো, এটা দেওয়া 40, এই দিকের ভরটা হচ্ছে P, এই দিকের যে টান এটা হচ্ছে T1 2, এই দিকের কোনটা 30, এই কোনটা 60, এই দিকের যে টান এটা দেওয়া T2। ওকে, তো এটা হচ্ছে আমাদের চিত্র। এখন বলছে যে প্রতিটি 5 কেজি ওজনের দুইটি দোলনা একটি চেইনের মাধ্যমে সংযুক্ত করা আছে। প্রতিটি দোলনা এক একটি চেইনের সাহায্যে উলম্ব। আচ্ছা, এখন আমি যদি এখানে সিম্বলিক ভাবে লিখি তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ধরো যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এইটা হচ্ছে ই। তাহলে এখানে দুইটা চেইন আছে, একটা আছে এ বি এবং সি থেকে ই। এইগুলো হচ্ছে আমাদের চেইন, জাস্ট এখানে বোঝার জন্য। এই চেইন গুলা, এই চেইন দুইটা হচ্ছে প্রতিটা 5 কেজি ওজনের। আচ্ছা, এবং তারপরে প্রতিটি 5 কেজি ওজনের দুইটি দোলনা আছে। চেইন 5 কেজি না, এখানে 5 কেজি ওজনের দুইটা দোলনা আছে, তারা চেইনের মাধ্যমে সংযুক্ত, এবং তারপর প্রতিটি দোলনা এক একটি চেইনের সাহায্যে উলম্ব খুঁটিতে আটকানো আছে। আচ্ছা, এই যে এখানে বি হচ্ছে একটা দোলনা, বি পয়েন্টে একটা দোলনা আছে, সি পয়েন্টে একটা দোলনা আছে, এবং বি থেকে সি এরা একটা চেইনের মাধ্যমে এখানে এখানে সংযুক্ত, এবং আবার এই দুইটা দোলনা এ এ বিন্দুতে এবং ই বিন্দুতে দুইটা উলম্ব খুঁটির মাধ্যমে এইখানে যুক্ত আছে। এবং বালক, এখানে দুইটা বালক দুইটা দোলনাতে বসে আছে, বি বিন্দুতে, বি দোলনাতে একটা বালক, সি দোলনাতে একটা বালক, এবং সমস্ত চেইন গুলো টান টান অবস্থায় আছে, সবগুলো চেইনের টান এখানে দেওয়া আছে। এবং এখানে প্রথম বালকটার ওজন যেটা বি বিন্দুতে বসে আছে তার ভর 40 কেজি, এবং